প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আজকে আমরা কক্সবাজার সরকারি কলেজের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পদার্থবিদ্যা বিষয়ের উপরে আমি একটি ক্লাস নিতে চাই। আমরা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণীর। আমরা আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী, সেটি হলো সরল ছন্দিত স্পন্দন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সরল ছন্দিত স্পন্দন গতি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো যে স্পন্দন কাকে বলে। তার আগে আমাদের আরেকটা বিষয় আছে, সেটি হলো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কাকে বলে, আমরা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, এবং সবশেষ হলো সরল ছন্দিত স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি কাকে বলে? আমরা জানি পর্যায়বৃত্ত গতি। তোমরা নিশ্চয়ই জানো পাখা ঘূর্ণন, সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন, এগুলো হলো পর্যায়বৃত্ত গতি। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে তার নির্দিষ্ট সময় পর পর তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তবে তার গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। যেমন পাখার গতি, সূর্যের চারিদিকে গ্রহের গতি। আবার এই পর্যায়বৃত্ত গতির যেমন দোলনার গতি, সরল দোলকের গতি, ঘড়ির কাঁটার গতি, এগুলো সব পর্যায়বৃত্ত গতির অন্তর্ভুক্ত। এর মধ্যে দেখা যায় দোলনার গতি, সরল দোলকের গতিও পর্যায়বৃত্ত গতি, আবার ঘড়ির কাঁটার গতিও পর্যায়বৃত্ত গতি। এর মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাই, সেটি হলো ঘড়ির কাঁটা সবসময় একই দিকে ঘুরে, কিন্তু দোলনা একবার ডানে যায় আরেকবার বামে যায়। তাহলে এইটাও দুইটাই পর্যায়বৃত্ত গতি, কিন্তু তাদের মধ্যে একটা পার্থক্য আছে, সেটি হলো স্পন্দন গতি। স্পন্দন গতিটা কিরকম? যেমন দেখা যায় দোলনা একবার ডানে যায় আরেকবার বামে যায়। তাহলে যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন যে সকল বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে যায়, তবে তার গতিকে আমরা স্পন্দন গতি বলি। তাহলে স্পন্দন গতিও পর্যায়বৃত্ত গতি, আর এটা পর্যায়বৃত্ত গতির একটি অংশ। এখন এই স্পন্দন গতির গতিপথগুলো কিরকম হতে পারে আর পর্যায়বৃত্ত গতির গতিপথগুলো কিরকম হতে পারে আমরা একটু ব্যাখ্যা করব। আমরা একটু বোর্ডে আমি এই বিষয়গুলো একটু মুছে ফেলি। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো পর্যায়বৃত্ত গতির গতিপথ এবং
স্পন্দন গতির গতিপথ, যেমন ঘড়ির কাঁটার গতি, এটি বৃত্তাকার, আর দোলনার গতি উপবৃত্তাকার। আবার এটার গতিপথ যেমন স্প্রিং এর গতি, এটি উপরে নিচে দুলতে থাকে। আমি যদি একটা স্প্রিংকে যদি এভাবে টানি তাহলে সে উপরে উঠে নিচে নামে, এটাও একটা পর্যায়বৃত্ত গতি। তাহলে ঘড়ির কাঁটার গতি, দোলনার গতি, স্প্রিং এর গতি সবই পর্যায়বৃত্ত গতি। এর মধ্যে দেখা যাচ্ছে এটার গতিপথ বৃত্তাকার, এটা উপবৃত্তাকার, এটি সরল রৈখিক। কিন্তু তাদের মধ্যে একটা পার্থক্য আছে, একটা হলো এটা সব সময় একই দিকে করে, এটা ডানে যায় বামে যায়, এটা উপরে যায় নিচে যায়। এই পার্থক্যটার কারণে এটাকে, এই দুটাকে বলা হচ্ছে স্পন্দন গতি, কারণ তার পর্যায় কালের অর্ধেক সময় নিচে যায়, বাকি অর্ধেক সময় উপরে যায়, আর এটা একবার ডানে যায় আরেকবার বামে যায়। এই কারণেই এটা পর্যায়বৃত্ত গতি হওয়া সত্ত্বেও এটাকে আমরা কি বলি, স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতির গতিপথ সরল রৈখিক হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, কিন্তু বৃত্তাকার হতে পারে না। আবার এখানের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে, আমরা যেই বিষয়টা নিয়ে আজকে ফোকাস করতে চাই সেটা হলো সরল ছন্দিত স্পন্দন গতি। এখানে দেখা যাচ্ছে একটা উপবৃত্তাকার আর একটা সরল রৈখিক। তাহলে যেই সকল স্পন্দন গতি সম্পন্ন বস্তুর গতিপথ সরল রৈখিক তাদেরকে আমরা বলি সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে পার্থক্য হলো এটা স্পন্দন গতি, এটা স্পন্দন গতি, কিন্তু এটা সরল ছন্দিত স্পন্দন, কিন্তু এটা শুধু স্পন্দন গতি, এটা সরল ছন্দিত স্পন্দন নয়। তাহলে এখন এই সরল ছন্দিত স্পন্দন নিয়ে আমাদের একটা সংজ্ঞা দেব আমরা। এই সংজ্ঞার আলোকেই আমরা সরল ছন্দিত স্পন্দন গতির বৈশিষ্ট্য এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারলাম কি, এটি পর্যায়বৃত্ত গতি, এটি পর্যায়বৃত্ত গতি, এটিও পর্যায়বৃত্ত গতি। এর মধ্যে এই দুইটা হলো স্পন্দন গতি, কিন্তু এটা স্পন্দন গতি নয়। আবার এই দুইটা স্পন্দন গতির মধ্যে এটি স্পন্দন গতি, কিন্তু সরল ছন্দিত স্পন্দন নয়। আবার এটি পর্যায়বৃত্ত গতিও, স্পন্দন গতিও, আবার সরল ছন্দিত স্পন্দন গতি। তার মানে সরল ছন্দিত স্পন্দন গতি, প্রথমত এটি পর্যায়বৃত্ত গতি, দ্বিতীয়ত এটি স্পন্দন গতি, তৃতীয়ত এটি সরল ছন্দিত স্পন্দন গতি। এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো বস্তুর গতির মধ্যে থাকে তখন আমরা তাকে কি বলতে পারি, সরল ছন্দিত স্পন্দন বলতে পারি। তাহলে সরল ছন্দিত স্পন্দনের আর কি কি উদাহরণ আমরা দিতে পারি? আমরা একটা পেলাম এখানে কি, স্প্রিং। তাহলে স্প্রিং কি করে, উপরে নিচে ওঠে, আন্দোলিত হয়। আরেকটা আছে, তোমরা নিশ্চয়ই জানো, একটা সুরসরাকার বা টিউনিং ফর্ক। এটাকে যদি আমরা আঘাত করি তখন এটা কি করে, তার বাহুগুলো একবার সামনে যায় আরেকবার পেছনে যায়। তাহলে এই যে বাহুগুলো কাঁপতে থাকে, একবার সামনে যায় আরেকবার পেছনে আসে, তাহলে এটার গতিপথটা কিরকম, সরল রৈখিক। তাহলে এটাও একটা সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে আমরা কি বুঝলাম, তাহলে স্প্রিং এর গতি সরল ছন্দিত স্পন্দন, সুরসরাকার কম্পন একটা সরল ছন্দিত স্পন্দন। তাহলে এইগুলো হলো উদাহরণ। এইরকম আমাদের আরো অনেক উদাহরণ আছে, যেমন পুকুরে পানির ঢেউ, তোমরা নিশ্চয়ই দেখছো ঢেউটা কিভাবে যায়, এই যে। তাহলে ঢেউটা যখন যায় পানির কণাগুলো কিভাবে আন্দোলিত হয়, তোমরা দেখবা পানির কণা একবার উপরে উঠে আরেকবার নিচে যায়। এই যে পানির কণাগুলো যে একবার উপরে উঠে একবার নিচে যায়, এটা কি ধরনের গতি, সরল রৈখিক। এবং এই গতিটাকে আমরা কি বলতেছি, সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে বোঝা যাচ্ছে তরঙ্গের উপরস্থ যে সকল কণা আছে, মাধ্যমের কণা আছে, তারাও সরল ছন্দিত স্পন্দন গতিতে আন্দোলিত হয়। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে
সরল সন্ধিত স্পন্দন আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইরকম যত তরঙ্গ আছে সব তরঙ্গের মধ্যেই যে মাধ্যমের কণাগুলো থাকে তারা সব সময় কোন গতিতে আন্দোলিত হয়, সরল সন্ধিত স্পন্দন গতিতে আন্দোলিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পদার্থবিজ্ঞানের একটা বড় অংশ জুড়েই আছে তরঙ্গ। এই তরঙ্গ দিয়ে আমরা যোগাযোগ করে থাকি। আমরা আলোক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, শব্দ তরঙ্গ ইত্যাদি বিষয়গুলো আলোচনা করতে গেলেই আমাদের এই সরল সন্ধিত স্পন্দন গতি সম্পর্কে ধারণা থাকতে হবে। ওকে স্যার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে সরল সন্ধিত স্পন্দন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই এই জন্য আমরা আজকের যে বিষয়টা ছিল সরল সন্ধিত স্পন্দন, তাহলে এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে সরল সন্ধিত স্পন্দন কোন কোন বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে আমরা এক নজরে আমরা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা একটু লিখে নিই। বৈশিষ্ট্য, তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি হতে পারে? ওই যে বললাম এটি একটি পর্যায়বৃত্ত গতি। প্রথমত হলো এটি একটি পর্যায়বৃত্ত গতি। দ্বিতীয়ত এটি একটি স্পন্দন গতি। এর গতিপথ কিরকম হবে? সরল রৈখিক। আচ্ছা, এই তিনটা ধর্ম সম্পর্কে আমরা একটু আগেই আলোচনা করেছি, কিন্তু এর আরো কিছু ধর্ম আছে। সেই ধর্মটা হলো 4 নাম্বার। এর ত্বরণ সরণের সমানুপাতিক, অর্থাৎ তার সাম্য অবস্থান থেকে সরণ যত বেশি হবে তার ত্বরণ তত বেশি হবে। ত্বরণ সর্বদা সাম্যবিন্দুগামী। এখন প্রশ্ন হতে পারে এই সাম্যবিন্দুটা কি? আমরা আবার একটু, তোমরা যদি নিশ্চয়ই এই বিষয়গুলো একটু আলোচনা করে নিলাম, আমি এটা একটু মুছে আমি এই সাম্যবিন্দুটা কি একটু আলোচনা করব। আলোচনা করি। এটি হলো একটা স্প্রিং। এখানে যদি আমরা একটা ভর ঝুলিয়ে দিই, এটা তার সাম্য অবস্থায় থাকবে। এই বিন্দুটা হলো তার সাম্য অবস্থা। এখন এটাকে যদি আমরা একটু টেনে ছেড়ে দিই, তখন এটা কি করে? একবার উপরে উঠে আরেকবার নিচে যায়। এই যে সাম্য অবস্থান থেকে যদি উপরে উঠে বা নিচে যায়, এটা হলো তার সাম্য অবস্থান থেকে সরল। তাহলে নিচে গেলে সে যাইতে চায় উপরের দিকে, উপরে তুললে সে আবার নিচের দিকে আসতে চায়। তাহলে সব সময় তার এই অবস্থানটা বজায় রাখতে চায়, কিন্তু আন্দোলিত হয় উপরে নিচে। তাহলে সাম্য অবস্থান থেকে যত এদিকে আসবে তত ত্বরণ তার বেশি হবে, এবং এটা কোন দিকে থাকবে? সাম্যবিন্দুগামী। আবার উপরে গেলেও নিচের দিকে আসতে থাকবে। এই হলো তার বৈশিষ্ট্য। অন্যতম বৈশিষ্ট্য হলো সরল সন্ধিত স্পন্দনের ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এখানে একটা কথা আমরা লিখি না, এবং বিপরীতমুখী।
অর্থাৎ সবসময় সরণ যেদিকে হবে ত্বরণটা হবে তার উল্টা দিকে। এই হলো সরল সন্ধিত স্পন্দনের অন্যতম বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই সরল সন্ধিত স্পন্দনের একটা ব্যবকলনীয় সমীকরণ সম্পর্কে আমরা একটু ধারণা দেব এবং এই সমীকরণটা আমরা এখানে প্রতিপাদন করার চেষ্টা করি। তাহলে একটু আমরা বিষয়গুলো আরেকটু আলোচনা করি। তাহলে সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, এটি আরেকটি গুরুত্বপূর্ণ সমীকরণ। আমরা জানি সরল সন্ধিত স্পন্দনের ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে এর অর্থ কি? সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণ A is proportional minus x। সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এর অর্থ হলো A is proportional minus x। এখানে x হলো সরণ, এটা হলো ত্বরণ। আবার আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে F is equal to ma। তাহলে বল ত্বরণের সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? তাহলে সুতরাং বল F is proportional minus x বা F is equal to minus kx। এখানে kটা কি? পাতি ধ্রুবক। বা দিয়ে লিখো এখানে F সমান কত? ma is equal to minus kx। কারণটা হলো যেহেতু F is equal to ma, ভর ইনটু ত্বরণ, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করি। তাহলে এখানে kটা হলো সমানুপাতিক ধ্রুবক, এটা কি? ত্বরণ। এখন আমরা এক ত্বরণকে কি লিখতে পারি? আমি একটু উপরে করে লিখি তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। বা ma is equal to minus kx। এখন ত্বরণ a সমান dv বাই dt। এটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন অনুসারে আমরা জানি ত্বরণ a সমান কত? বেগ ডিভাইডেড বাই সময়। আবার বেগ b সমান dx বাই dt, তার মানে সরণ বাই সময়। তাহলে সুতরাং আমরা এখান থেকে ত্বরণ a সমান কি লিখতে পারি? dv by dt, that means d dt of dx by dt। এই যে দেখো এখানে b এর পরিবর্তে আমি তার মানটা বসাই দিলাম dx by dt। এখন এটা ডাবল ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা ডিফারেন্সিয়েশনের ভাষায় লিখতে পারি কি? d স্কয়ার x by dt স্কয়ার, dt গুণ dt সমান কত? dt স্কয়ার। তাহলে আমি এর পরিবর্তে এই যে আমরা এর পরিবর্তে আমরা এই বিষয়টা এখানে ইনক্লুড করতে পারি m d স্কয়ার x by dt স্কয়ার is equal to minus kx। আচ্ছা, আমি উভয় পক্ষকে m দিয়ে ভাগ করে দিলে d স্কয়ার dt স্কয়ার is equal to minus k by m into x বা d square x by dt square plus k by m x is equal to 0 পক্ষান্তর করলাম। এখন k টাও ধ্রুবক, ভর m টাও ধ্রুবক।
স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইজ ইকুয়াল টু 0। এখানে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু k বাই m, এই ওমেগা স্কয়ার। তাহলে এই সমীকরণটাকে বলা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ। তাহলে আমাদের এই সমীকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এই d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইজ ইকুয়াল টু 0, এই ফরম্যাটের যত ইকুয়েশন আছে এগুলাই হলো সরল ছন্দিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয় আছে ওমেগা স্কয়ার। হোয়াট ইজ ওমেগা স্কয়ার? এখানে কৌণিক বেগ ওমেগা সমান রুট ওভার k বাই m। এই যে আমরা এখান থেকে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু k বাই m, তাহলে সুতরাং ওমেগা সমান রুট ওভার k বাই m। তাহলে এখানে ওমেগার নাম কি? কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বলা হয় এটাকে। পাশে আমরা লিখে রাখি এগুলো। কে সমানুপাতিক ধ্রুবক বা বল ধ্রুবক বলা হয়। এর একক নিউটন পার মিটার। m কণার ভর কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। এখানে টিড হলো পর্যায়কাল বা সরল ছন্দিত স্পন্দন গতির পর্যায়কাল t সমান 2 পাই রুট ওভার m বাই k, এটাই হলো পর্যায়কাল। আর কম্পাঙ্ক হবে এটার উল্টা। এবং কম্পাঙ্ক f ইজ ইকুয়াল টু 1 বাই t সমান 1 বাই 2 পাই রুট ওভার, এটা উল্টে গেলে k বাই m। তাহলে এটি হলো পর্যায়কাল আর এটি হলো কম্পাঙ্ক। তাহলে আমরা একটা সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ পেলাম, তার পর্যায়কাল পেলাম, তার কম্পাঙ্ক পেলাম। এই হলো আমাদের মূল বিষয়গুলো। তাহলে এখন এই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে আমরা দৈনন্দিন জীবনের যে বিভিন্ন সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি তার একটি উদাহরণ আমরা এখানে তোমাদের সামনে উপস্থাপন করব। একটি সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার ভর 5 গ্রাম এবং এর ব্যবকলনীয় সমীকরণ হলো d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 4 পাই স্কয়ার x।
আমরা এই সমীকরণ থেকে কণাটির পর্যায়কাল এবং বল ধ্রুবক নিয়ে আমরা কত হয় এটা আমরা আলোচনা করব বা নির্ণয় করব কিভাবে আমরা করতে পারি। তোমরা এই সমস্যাটা একটু তুলে রাখতে পারো, এটা নোট করে রাখতে পারো। আমরা এখন এই সমস্যাটা আমরা একটু সমাধান করব আমাদের আজকের পাঠ্য বিষয়ের আলোকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো যে একটি সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ কি। তাহলে আমরা জানি সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ কি, সেটা আমরা আগেই জানি যে কোনটা d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এখন আমাদের উদ্দীপকে যে বিষয়টা দেওয়া আছে সেটা হলো d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 4 পাই স্কয়ার x। এই রাশিটাকে আমরা 2 নাম্বার দেব, যেটা দেওয়া আছে এটাকে 2 নাম্বার দিলাম। তাহলে 1 আর 2 কে যদি আমরা তুলনা করি তাহলে আমাদের এই উদ্দীপকের যে সমস্যাগুলো যে আছে সেগুলো আমরা এখান থেকে সমাধান করতে পারব। তাহলে এখন দেখো 1 আর 2 থেকে আমরা একটা তুলনামূলক আলোচনায় যেতে পারি। যেমন দেখো এখানে এটা একই x x আছে ওমেগা স্কয়ার এবং 4 পাই স্কয়ার। তাহলে 1 ও 2 তুলনা করে পাই ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার। টুয়াইস পাই, কিন্তু ওমেগা সমান টুয়াইস পাই বাই ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু টুয়াইস পাই। তাহলে সুতরাং T ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে আমরা এই কণাটির পর্যায়কাল পেলাম 1 সেকেন্ড, অর্থাৎ এই কণাটা 1 সেকেন্ডে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে। এইভাবে আমরা যে কোনো সমীকরণ এখানে যে জায়গাটায় থাকুক না কেন, এখানে যে পরিমাণ থাকুক না কেন, সেটা কার সাথে তুলনা হবে? ওমেগা স্কয়ারের সাথে। তাহলে এরকম আমি যদি এটার পরিবর্তে অন্য আরেকটা রাশি দিতাম, ফর এক্সাম্পল আমি এখানে দিলাম 8.5x ফর এক্সাম্পল, তাহলে এখন ওমেগা স্কয়ার সমান 8.5 এই হতো। এটা যেখানে যত রাশি আসুক না কেন এটার সাথে এটা তুলনা করলে আমরা তার পর্যায়কাল বের করতে পারি এবং এখান থেকে আমরা কম্পাঙ্ক বের করে নিতে পারি। কম্পাঙ্ক এটার উল্টা হবে। এইভাবে আমরা যে কোনো সমস্যা সমাধান করতে পারি যদি তোমাদের ব্যবকলনীয় সমীকরণ দেওয়া থাকে। একইভাবে আমরা আরেকটা বিষয় পরবর্তী দ্বিতীয় প্রশ্নের মধ্যে ছিল এটির বল ধ্রুবক কত, অর্থাৎ k এর মান কত হবে। তাহলে k এর মানের জন্য আমরা দেখি যে ওমেগার সাথে k এর একটা সম্পর্ক আছে। এটাও একটু গুরুত্বপূর্ণ, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আমরা জানি ওমেগা সমান √k/m বা ওমেগা স্কয়ার সমান k/m। তাহলে বা k সমান ওমেগা স্কয়ার m, কিন্তু ওমেগা স্কয়ার সমান আমরা কত পাইছি? 4 পাই স্কয়ার ইনটু 5 গ্রাম। m এর মান কত ছিল? কণার ভর ছিল 5 গ্রাম, মানে 0.005 কেজি। তাহলে এখানে কত হবে? 0.005 এই মানটা বসলো। তাহলে এখন 4 ইনটু 3.14 হোল স্কয়ার ইনটু 0.005। এটি হিসাব করলে তোমরা নিচে এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা এই হিসাব করে k এর মানটা বের করবে এবং এখানে k এর মান হবে একক কি? নিউটন পার মিটার। তাহলে এই হিসাবটা তোমরা ক্যালকুলেটর করার পরে এই মানটা পাওয়া যাবে, যেটা হলো বল ধ্রুবক। আমরা যেই কণাটা নিয়ে আলোচনা করলাম সেই কণার বল ধ্রুবক হলো এটা। এইভাবে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সরল সন্ধিত স্পন্দন গতি সম্পর্কিত আলোচনা আজকের মতো আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।